হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ফার্স্ট ক্লাস রেজাল্ট কিভাবে করা যায়, কিভাবে পরীক্ষার খাতাতে উত্তর করলে ভালো মার্কস পাওয়া যায়, এছাড়াও প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কয়টা সাবজেক্টে ন্যূনতম পাস থাকতে হবে, পাস মার্ক কত, কেমন গ্রেড পয়েন্টে মানে কেমন নাম্বার পেলে আপনি কেমন গ্রেড পয়েন্ট পাবেন, এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। শুরুতে আলোচনা করতে চাই আপনাদের অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন কয়টা সাবজেক্টে পাস থাকতে হবে। আপনাদের যে ফর্ম ফিল আপের নোটিশটা ছিল এইটার একটু নিচের দিকে গেলে প্রমোশন করার মানে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার দুইটা শর্ত রয়েছে। প্রথম যে শর্ত সেটি হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে সম্মান পরীক্ষায় বিএ, বিএসএস, বিবিএ এবং বিএসসি এর ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত 3টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেতে হবে। তত্ত্বীয় কোর্স অর্থাৎ আপনার মেজর যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে 3টা সাবজেক্টে আপনার পাস থাকতেই হবে। মানে আপনার বিভাগে মানে আপনি যদি বাংলা নিয়ে পড়েন, বাংলাতে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের পরীক্ষা হবে, তার মধ্যে আপনি 3টা সাবজেক্টে আপনার পাস থাকতে হবে মেজর সাবজেক্টগুলোতে। ঠিক আছে, 3টা সাবজেক্টে পাস করলে বা ডি গ্রেড পেলে আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন দ্বিতীয় বর্ষে। আর বাকি যে 2-1টা সাবজেক্টে ফেল থাকবে ওই সাবজেক্টগুলোতে আবার পরীক্ষা দিতে হবে আপনাকে পরবর্তী ইয়ারে। ঠিক আছে, আর দ্বিতীয় যে শর্ত রয়েছে সেটি হচ্ছে একটি কোর্সে যদি আপনি অনুপস্থিত থাকেন, মানে একটা সাবজেক্টের পরীক্ষাতে আপনি দিতে পারলেন না, তাহলে অন্য সকল সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এবং ন্যূনতম ডি গ্রেড পেতে হবে। তাহলে আপনি দ্বিতীয় বর্ষে আপনি প্রমোশন পাবেন বা উত্তীর্ণ হতে পারবেন। তবে অনুপস্থিত বিষয় আপনার পরীক্ষা অবশ্যই পরবর্তী বর্ষে আপনাদের যারা জুনিয়র থাকবে তাদের সাথে আবার দিতে হবে। মানে একটা কোর্সে আপনার কোনো কারণে যদি আপনি অনুপস্থিত থেকে যান, বাকি সকল সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে, তা না হলে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন না অনুপস্থিত থাকার কারণে। বুঝেছেন? এই হচ্ছে মোটামুটি 2টা শর্ত। এবার আমরা জানবো যে পরীক্ষার খাতাতে কিভাবে উত্তর করলে ভালো রেজাল্ট করা যায় বা ফার্স্ট ক্লাস রেজাল্ট পাওয়ার জন্য কত % নাম্বার প্রয়োজন হবে। দেখুন, এখানে যে গ্রেডিং সিস্টেমটা আছে সেই সম্পর্কে আপনাদের আগে জানাতে চাই। যদি আপনি 80 নম্বর বা তার থেকে উপরে পান তাহলে A+ পাবেন, সেক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট দেওয়া হবে 4.0 মানে জিপিএ। এছাড়াও যদি আপনার 75 থেকে তার 80%-এর মধ্যে নাম্বার পান তাহলে আপনার এ দেওয়া হবে, সেই ক্ষেত্রে 3.75। তারপর 70 থেকে 75% যদি মার্কস থাকে তাহলে আপনার দেওয়া হবে হচ্ছে A-, সেক্ষেত্রে 3.50। আর 65 থেকে 70% যদি রেজাল্ট থাকে তাহলে B+ পাবেন, সেক্ষেত্রে 3.25। এবং 60 থেকে 65% অর্থাৎ বি পেলে আপনি জিপিএ পাবেন 3.0। এই হচ্ছে 3.0। যদি আপনি 3.0 অথবা তার থেকে উপরে পান তাহলে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করবেন। মানে আপনি যদি বি অথবা B+ বা A- এগুলোর উপরে যদি পান তাহলে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করে যাবেন। 3.0 যদি থাকে তাহলে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করবেন। বুঝেছেন? সো আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে 60 এবং 60-এর উপরে নাম্বার পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক আছে, আর প্রতিটা সাবজেক্টে কিন্তু পাস থাকতে হবে। আর সেক্ষেত্রে দেখুন, 5 নম্বরের ক্ষেত্রে যদি দেখি তাহলে 5 নম্বর হচ্ছে সর্বনিম্ন 40, যেখানে আবার ইনকোর্সের পরীক্ষার আপনার নাম্বার থাকবে 20 আর 80 নম্বরের যে তত্ত্বীয় পরীক্ষা হবে, এই দুইটা মিলিয়ে যদি আপনি 40 নম্বর পান তাহলে আপনি ওই সাবজেক্টে উত্তীর্ণ হয়ে যাবেন। তো আপনার গ্রেড পয়েন্ট গণনা করা হবে ডি, মানে 40% নম্বর পেলে ডি নাম্বার মানে ডি থাকবে 40 থেকে 45-এর মধ্যে। তারপর 45 থেকে 50-এর মধ্যে থাকলে হচ্ছে আপনার সি থাকবে, 50 থেকে 55-এর মধ্যে C+, আর 55 থেকে 60% পর্যন্ত B-। বুঝেছেন? এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার আমরা জানবো যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন। দেখুন, একটা প্রশ্নের নমুনা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে প্রশ্নের নমুনা। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটা প্রত্যেকেরই আছে। 4 ঘন্টার সময় পরীক্ষার সময়, পূর্ণমান হচ্ছে 80। ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে এবং গ বিভাগ থাকবে, 3টা বিভাগ থাকবে। 3টা বিভাগের প্রশ্নের নম্বর কিন্তু আলাদা। ক বিভাগে প্রশ্নের মান হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারলে 1 নম্বর, মানে এক কথায় উত্তর দিতে হবে। আর খ বিভাগের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারলে 4 নাম্বার, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 20 নম্বর। আর গ বিভাগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর করে, টোটাল 50 নম্বর। তাহলে এবার আপনার কি করা উচিত আপনি নিজেই বুঝুন। প্রথমে আপনি ক বিভাগের উত্তরগুলো করবেন।
যেহেতু 4 ঘন্টার সময় যতটাই থাকুক না কেন, যেহেতু স্নাতক পর্যায়ে কিন্তু লেখার আলাদা নিয়ম আছে, সেখানে পয়েন্ট আকারে লিখতে হয়, কোটেশন ব্যবহার করতে হয়, তা না হলে ভালো নাম্বার দেওয়া হয় না। আপনারা লেখার ক্রাইটেরিয়া নিয়ে যদি একটা স্পেসিফিক ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন, আমি আরেকটা ভিডিওতে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করে দিব, ঠিক আছে, দেখিয়ে দিব। তো ক বিভাগের উত্তরগুলো আগে লিখবেন। ক বিভাগে যেহেতু 10 নম্বর, লিখতে খুব একটা বেশি সময় লাগবে না। এরপরে খ বিভাগের উত্তরগুলো না করে সরাসরি চলে যাবেন গ বিভাগের উত্তরগুলো করতে। ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এটাই করে, যারা ভালো স্টুডেন্টসরা যেটা করে, যেখানে নাম্বার বেশি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু পরীক্ষা শুরুর অন্তত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, অনেক শিক্ষার্থী তারা অনেক সুন্দর করে লেখে, হাতের লেখা গুছিয়ে, তারপর সুন্দর টাইপিং করে অনেকটা ভালো করে লিখে। সো আপনারা যদি গ বিভাগের প্রশ্ন আগে লেখেন তাহলে গ বিভাগের প্রশ্ন ভালো করে লিখতে পারবেন এবং তুলনামূলক ভালো রেজাল্টও করা সম্ভব। 50 মার্কের মধ্যে আপনি একটা প্রশ্ন যদি রেখে আসেন তাহলে 10 নম্বর থাকবে না, কিন্তু আপনি সময় স্বল্পতার কারণে যদি একটা খ বিভাগের প্রশ্ন রেখে আসেন তাহলে কিন্তু 4 মার্ক, মাত্র 4 মার্ক, তাহলে 2টা প্রশ্নের মান কিন্তু একটা প্রশ্নের মধ্যে আপনি পাচ্ছেন। সো আপনার যেটা করা উচিত, ক বিভাগের উত্তরগুলো কমপ্লিট করে চলে যাবেন সরাসরি গ বিভাগের উত্তর করতে, বুঝেছেন? তাহলে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট সহজেই করতে পারবেন। গ বিভাগের 5টা প্রশ্নের উত্তর ভালোভাবে লিখবেন। ক পৃষ্ঠা লিখতে হবে সেটি যদি বলি তাহলে অন্ততপক্ষে 4 থেকে 5 পৃষ্ঠা বা তার থেকে কম, অনেক সময় বিভিন্ন প্রশ্ন তো বিভিন্ন রকম, যে প্রশ্নের আপনি একটু ভালো বুঝে লিখতে পারবেন সেটা একটু ভালো করে লিখবেন। যে প্রশ্নটা আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, উত্তরগুলো ভালো লিখতে পারছেন না, সেগুলোর কোটেশন কয়েকটা দিতে পারেন। 10 মার্কের জন্য কমপক্ষে 6টা-7টা কোটেশন দিতে পারেন, ভালো হয় তাহলে। আর 4 মার্কের ক্ষেত্রে কি করা উচিত? 4 মার্কের ক্ষেত্রে যেহেতু 4 মার্কের উত্তর খুব ছোট করে, মানে 2 পৃষ্ঠার মধ্যে উত্তর করলে সব থেকে ভালো হয়, 2 পৃষ্ঠা অথবা সর্বোচ্চ 2.5 পৃষ্ঠা সব থেকে ভালো হয় আর কি। আর কোটেশন ব্যবহারের ক্ষেত্রে যেহেতু 4 নাম্বার, সেক্ষেত্রে 3টা অথবা 4টা কোটেশন ব্যবহার করলেই হবে। কোটেশন ব্যবহার কিভাবে করতে হয় সেটি নিয়ে আমি আলাদা করে ভিডিও দিতে চেয়েছি, সেখানে দেখাবো। সো খ বিভাগে কিন্তু 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। গ বিভাগে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে লেখার ক্রাইটেরিয়া বুঝেছেন, যে লেখার ক্ষেত্রে আপনার গ বিভাগের প্রশ্নগুলোর উপরে বেশি ফোকাস দিতে হবে, বেশি ভালো করে লিখতে হবে। আর হাতের লেখা যথেষ্ট সুন্দর লিখতে হবে, কাটাকাটি এগুলো করা যাবে না, মানে যতটা গুছিয়ে লেখা যায় আর কি। এই হচ্ছে বিষয়। এবার যদি আমি বলি যে কিভাবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কোন কোন প্রশ্নের উপরে বেশি ফোকাস দিতে হবে, দেখুন, আপনার যেহেতু বিজোড় সালে পরীক্ষা হচ্ছে, আপনার পরীক্ষা হচ্ছে 2023 সালে, যেহেতু 2023 সালে ভর্তি হয়েছিলেন, 2023 সালের পরীক্ষা হচ্ছে। সো 2023 সালের পরীক্ষায় বিজোড় সালের প্রশ্নগুলো বেশি আসবে, যেমন 2021 সালের প্রশ্ন, তারপর 2019 সালের প্রশ্ন, যেগুলো বোর্ড প্রশ্ন, যেগুলো এর আগে হয়ে গেছে যে পরীক্ষাগুলো, তারপর 2017, 2015, 2013, 2011 এগুলোর প্রশ্ন কিন্তু একটু বেশি ভালো করে রিভিশন দিতে হবে, তাহলে আপনি অনেক কমন পাবেন। আর অনার্সের ক্ষেত্রে এমন হয় যে রিপিট প্রশ্ন খুবই কম করা হয়। তবে যেহেতু আপনাদের একটা প্রথম পরীক্ষা দিচ্ছেন, এর আগে কখনো স্নাতকে পরীক্ষা দেননি, সো আপনাদের প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড করা হবে, খুব কঠিন করা হবে না, স্ট্যান্ডার্ডই করা হবে। সো আপনি খুব সহজে উত্তরগুলো করতে পারবেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টে প্রত্যেকেই তো পাস করতে পারবেন, যেহেতু সহজ একটা সাবজেক্ট আর আমাদের জানা বিষয়গুলোই আর কি। তারপর আর আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্টের মধ্যে আর 2টা সাবজেক্টে পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন সহজেই। যারা শুধুমাত্র পাস করতে চাইছেন তাদের বিষয় বলছি। আর ফার্স্ট ক্লাস রেজাল্ট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অনেক কষ্ট করতে হবে, কারণ 60 থেকে 65% মার্কস আপনাকে পেতে হবে। আর প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা যতটা ভালো লেখা হয় ততটা নাম্বার সেভাবে কিন্তু দেওয়া হয়, বুঝেছেন? তো আপনাদের যে বিষয়গুলো পড়া উচিত আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই। 2000 আপনি 2000 পড়বেন, 2021 সালের সকল প্রশ্ন পড়বেন, দেখবেন যে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্ন এসছিল। তারপর পড়বেন 2019, এরপরে পড়বেন 2017, এরপরে পড়বেন হচ্ছে 2015। মোটামুটি এই যে 4টা সাল, এই 4টা সালের প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে আপনি কমপক্ষে 30% কমন পাবেন।
30% প্রশ্ন অবশ্যই রিপিট প্রশ্ন করা হবে। এছাড়াও আপনার সিলেবাস থেকে নতুন প্রশ্ন করা হবে, সেই নতুন প্রশ্নগুলো অবশ্যই আপনাদের পড়ে রাখা উচিত। তো অলরেডি সাজেশন কয়েকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, আর প্রতিটি সাবজেক্টের সাজেশন দেওয়া পসিবল হচ্ছে না, বেশ কিছু কারণ রয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আপনাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে ওই যে বললাম বোর্ড প্রশ্নগুলো পড়বেন, আর ভালো প্রিপারেশান বা ভালোভাবে রেজাল্ট করার জন্য ওইভাবে লিখতে হবে আর কি। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।